নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সীতা দেবীর লেখা গল্প আম্মা। তাহলে শুরু করি। গল্পের নাম আম্মা। বছর ২-৩ রেঙ্গুনে থাকিয়া বিনোদিনী যেদিন স্বামীর মুখে শুনিলেন যে এখান হইতে বাস হয়তোবা তাহাদের উঠাইতে হইবে, তখন তার মুখে যে ভাবটা ফুটিয়া উঠিল তাহাকে বিয়োগ বলিয়া কিছুতেই বর্ণনা করা যায় না। স্বামী নৃপেশ জিজ্ঞাসা করিলেন, এতদিন থাকলে একটু কষ্ট হচ্ছে না দেশটা ছেড়ে যেতে? বিনোদিনী ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, বিন্দুমাত্র না। এখানে এমন কি আছে শুনি যেটা ছাড়তে দুঃখ করব? এক যা ভাবনা খোকাকে নিয়ে। নৃপেশ জিজ্ঞাসা করিলেন, খোকাকে নিয়ে আবার কিসের ভাবনা হলো? সে তো তোমার সঙ্গেই যাচ্ছে। বিনোদিনী বলিলেন, সে তো যাচ্ছে, কিন্তু তার আম্মা সঙ্গে না থাকলে যে আহার নিদ্রা কিছুই হয় না। দুদিনে আমাকে জমের বাড়ির দিকে বেশ খানিক এগিয়ে দেবে ছেলে। বড়ও হয়েছে, সহজে ভুলবেও না। অন্য ঝি চাকর রাখলে তাদের কাছে যাবেও না। নৃপেশ এবং বিনোদিনীর একমাত্র সন্তান খোকার আর কোনো নবাবী থাক বা না থাক, একটি খাস পরিচারিকা ছিল। তাহাকে ঘরের সকলে ডাকিত আয়া। কেবল খোকা কেন জানি না তাহার নামকরণ করিয়াছিল আম্মা। আয়া জাতিতে মাদ্রাজি, বয়স 40-এর কাছাকাছি, রং ঘোর কালো এবং মেজাজটা ভদ্রভাষায় বলিতে গেলে অতিরিক্ত তেজালো। নিজের আত্মীয় স্বজনের কাছে নাম তাহার নিশ্চয়ই একটা কিছু ছিল, কিন্তু এ বাড়ির কেহ সে নামের কোনো খোঁজ কখনো পায় নাই। আয়া এবং আম্মা এই ছিল তাহার এখনকার পরিচয়। খোকা হইবার সঙ্গে সঙ্গেই সে এ বাড়িতে আসে, এবং কখনো যে সে এখান হইতে যাইবে এমন ভাবনা তাহার বা তাহার মনিবদের কাহারও মনেই আসে নাই। কিন্তু বর্মা ছাড়িয়া যাওয়ার সম্ভাবনাতেই 16 আনা গোলমাল বাঁধিল। আয়া দেশ ছাড়িবে না এবং খোকা আয়াকে ছাড়িবে না। এ অবস্থায় করা যায় কি? নৃপেশ বলিলেন, কি আর করা যাবে? দিন কতক ছেলের চিৎকার শোনবার জন্য প্রস্তুত হয়েই থাকো। যতই কেননা খোকাকে ভালোবাসুক, তাই বলে নিজের দেশ আত্মীয় স্বজন সব ছেড়ে কখনোই যেতে রাজি হবে না। বিনোদিনী বলিলেন, আচ্ছা বলেই দেখো না, বলতে দোষ কি? হাজার হোক মেয়ে মানুষের জাত তো। ভালোবাসার খাতিরে দেশ আত্মীয় স্বজন ছাড়া তাদের অভ্যাসই আছে। নৃপেশ বলিলেন, তোমার খুশি। খোকা এবং খোকার আয়া এই সময় বেড়াইয়া ফিরিল। বিনোদিনী অনেক ইতস্তত করিয়া কথাটা পারিয়াই ফেলিলেন। আয়া বেশ খানিকক্ষণ ভাবিয়া লইল। মনে মনে ব্যাপারটা ভালো করিয়া তৌল দাঁড়িতে ওজন করিয়া লইল বোধ হয়। তাহার পর নিঃশ্বাস ফেলিয়া বলিল, যায়েগা আম্মা। বিনোদিনী অবাক হইয়া গেলেন। এত সহজে যে আয়া রাজি হইবে তাহা তিনি মোটেই ভাবেন নাই। বলিলেন, তুমকো জাস্তি তলব দেগা। আয়া বলিলেন, নেহি মাংতা মা, তলব কা ওয়াস্তে নেহি যাতা হাম, 20 রুপিয়াই তুম দেও। বলিয়া খোকাকে লইয়া সে আর এক পালা বেড়াইতে বাহির হইয়া গেল। যদিও রোদ তখন বেশ কড়া হইয়া উঠিয়াছিল। বিনোদিনী বারণ করিলেন না। আয়া যাইতে রাজি হওয়ায় তাহার মাথা হইতে যেন একটা প্রকাণ্ড বোঝা নামিয়া গেল। ছেলে যা দুরন্ত, কারো সাধ্যি নাই যে তাহাকে আঁটিয়া ওঠে। দিনের বেলায় উৎপাত না হয় কোনো ক্রমে সহিয়া থাকা গেল, কিন্তু রাত্রেও কাহাকেও নিষ্কৃতি দেওয়া খোকার কুষ্ঠিতে লেখা ছিল না। এক এক রাত্রে সে সমানে 8-10 ঘণ্টা অপ্রতিহত বিক্রমে চিৎকার করিয়া যাইত।
বকুনি মার কিছুকেই গ্রাহ্য করিত না। তার আবদার যে সে কোলে চড়িয়া বেড়াইবে। রাত্রিটা যে ঠিক এমন আবদার করিবার সময় নয়, এ জ্ঞান তাহার মোটেই ছিল না। বিরক্তিতে দিশাহারা হইয়া নৃপেশ এক রাত্রে ছেলের গালে বেশ ৮২ সিক্কা ওজনের একটি চড় লাগাইয়া দিলেন। বলা বাহুল্য, খোকার চেঁচানি তাহাতে একটুও থামিল না এবং তাহার সঙ্গে বিনোদিনীর বকুনি জুটিয়া ঘুমকে সম্পূর্ণরূপে দেশ ছাড়া করিয়া দিল। কিন্তু সকালে উঠিয়া নৃপেশ দেখিলেন যে বকুনির পালা রাত্রে মোটেই শেষ হয় নাই, সেটা উপক্রমণিকা মাত্র। আয়া সকালে আসিয়া যখন শুনিল যে খোকাবাবু রাত্রে কাঁদার জন্য মার খাইয়াছে, তখন সে স্থান কাল পাত্র সব ভুলিয়া গিয়া বকুনি জুড়িয়া দিল। এই জিনিসটিতে খোকার আম্মার জুড়িদার পাওয়া রেঙ্গুন শহরেও সম্ভব ছিল না। কাজেই নৃপেশ চা খাইয়া তাড়াতাড়ি বাড়ির বাহিরে প্রস্থান করিলেন এবং বিনোদিনী বহুদিনের তুলিয়া রাখা একটা সেলাই পাড়িয়া লইয়া গভীর মনোযোগ সহকারে সেলাই করিতে আরম্ভ করিলেন। কেবল চাকর হরনাথ নাসিকা কুঞ্চিত করিয়া ছোট লোককে লাই দেওয়া বিষয়ে গুটি কয়েক মন্তব্য প্রকাশ করিল। সেদিনও সন্ধ্যা ৭টা বাজিতে না বাজিতে বিনোদিনী হরনাথকে খোকার এবং নিজের খাওয়ার জন্য যথারীতি তাড়া দিতে লাগিলেন। আয়া ৭:৩০টায় চলিয়া যায়। তার আগে খাওয়া না সারিলে ছেলের উৎপাতে বিনোদিনীর খাওয়াই হয় না। খোকার মাগুর মাছের ঝোল ভাত আয়াই খাওয়াইয়া দিল, তাহার পর তাহাকে ঘুম পাড়াইতে লইয়া গেল। ছেলে ঘুমাইলেই আয়া চলিয়া যাইত, কিন্তু বিনোদিনী খাইয়া আসিয়া দেখিলেন সেদিন আয়া যায় নাই। খোকার খাটের পাশে ছেঁড়া মাদুর বিছাইয়া মহা আনন্দে নিদ্রা দিতেছে। তিনি খানিকক্ষণ অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর আয়াকে ঠেলা দিয়া উঠাইয়া জিজ্ঞাসা করিলেন, ঘর নেহি জায়গা? আয়া হাই তুলিয়া উঠিয়া বসিল, বলিল, সে রাত্রে থাকিবে, খোকাবাবুকে মার খাইতে দিতে সে পারিবে না। আম্মা বাবু ঘুমান, সে খোকাকে লইয়া বেড়াইবে। আম্মার কাছে 4টা পয়সা থাকিলে যেন তাহাকে দেওয়া হয়, সে রুটি কিনিয়া খাইবে। রাত্রে নির্বিঘ্নে ঘুমাইতে পাইবার আশায় বিনোদিনী খুশি হইয়া তাহাকে 4 আনা পয়সা দিয়া ফেলিলেন। এই ব্যবস্থাটাই কায়েমি হইয়া গেল। নৃপেশ এবং বিনোদিনীর ছুটি মিলিয়া গেল। রাত্রের চৌকিদারিতে ভর্তি হইল আয়া। সারা রাত খোকাকে কোলে করিয়া টহল দিয়াও তাহার যে কিছুমাত্র ক্লান্তি হইয়াছে তাহা মনে হইত না। দিনেও সে সমান উদ্যমেই কাজ করিয়া যাইত। মাহিনা বাড়াইবার প্রস্তাব বিনোদিনী একবার করিলেন, কিন্তু আয়া রাজি হইল না। দুনিয়ায় তাহার কেহই নাই, বেশি টাকা লইয়া সে কি করিবে? এইভাবে কিছুদিন চলিয়া গেল। তাহার পর আসিল এই কলিকাতা যাওয়ার প্রস্তাব। ইহাতেও আয়া পৃষ্ঠভঙ্গ দিল না দেখিয়া বিনোদিনী অবাক হইয়া গেলেন। নৃপেশ বাড়ি আসিলে বলিলেন, ওগো, খোকা যে ওকে আম্মা ডাকে সেটা কিছু মিছে নয়। আর জন্মে ওই ওর মা ছিল, তা না হলে এতখানি স্বার্থত্যাগ কেউ পরের ছেলের জন্যে করে না। নৃপেশ একটা সময়োচিত রসিকতা করিয়া কথার স্রোতটা অন্যদিকে ফিরাইয়া দিলেন। কলিকাতা যাত্রার দিন দেখিতে দেখিতে আসিয়া পড়িল। রাস রাস জিনিসপত্র গুছাইয়া বাক্সে ভরিয়া বিছানা বাঁধিয়া টিফিন বাস্কেট সাজাইয়া বিনোদিনী অনেক কষ্টে কাজ শেষ করিলেন। আয়ার জিনিসের মধ্যে ছোট একটা বাক্স, তাহার জিনিস গুছাইতে বেশি সময় লাগিল না। ক্রমাগত খোকাকে কোলে লইয়া সে গলির এমোড় হইতে ওমোড় ঘুরিতে লাগিল। এই মাটির সঙ্গে তার আজন্মের পরিচয়, ইহাকে আজ সে ছাড়িয়া চলিল। কোনো কালে ইহার কোলে আবার ফিরিয়া আসিবে কিনা ভগবানই জানেন। স্টিমারে উঠিয়া আবার অস্বস্তির সীমা রহিল না। জীবনে সে কখনো জলযাত্রা করে নাই,
এই প্রথম। তাহার মাথা ঘুরিতে লাগিল, আনুষঙ্গিক উপসর্গও দেখা দিল, কিন্তু খোকা ছাড়িবার পাত্র নয়। আম্মা করিয়া সে যথারীতি চিৎকার জুড়িয়া দিল। বিনোদিনী তাহাকে কোলে করিয়া ভুলাইবার চেষ্টা করিলেন, বিস্কুট, কমলালেবু প্রভৃতি ঘুষ দিলেন, কিন্তু খোকার সুর থামিল না। নৃপেশ আসিয়া ছেলের হাত ধরিয়া এক হ্যাঁচকা টান দিতেই আয়া উঠিয়া বসিল। বাবুর হাত হইতে খোকাকে টানিয়া লইয়া সে টলিতে টলিতে ডেকে চলিল বেড়াইতে। এইভাবে স্টিমারের 3টা দিন কাটিয়া গেল। কলিকাতায় নামিয়া বিনোদিনী যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। নৃপেশও আবার পুরাতন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রভৃতিকে দেখিবার আশায় খুশিই হইলেন। কেবল মুখ ভার করিয়া রহিল খোকা এবং তাহার আম্মা। কিন্তু মানুষের সব অবস্থাই সহিয়া যায়। ক্রমে কলিকাতার রাস্তাঘাট চেনা হইয়া গেল। কোথায় কিসের দোকান, কোথায় জিনিস সস্তা, কোথায় বেশি দাম, সব আয়ার জানা হইয়া গেল। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভাবসাবও অল্প অল্প হইল। বাংলা কথাও ভাঙা ভাঙা 2-4টা বাহির হইতে লাগিল। বোঝা গেল এখানে থাকাটা বিধির বিধান বলিয়া সে স্বীকারই করিয়া লইয়াছে। তাহাকে লইয়া আর সংসারে গোলমাল বাঁধিবে না। কিন্তু সাজানো সংসার ভাঙিবার কর্তা যিনি, তিনি আড়ালে বসিয়া নিজের আয়োজন সম্পূর্ণ করিতেছিলেন। হঠাৎ 4 দিনের অসুখে স্বামী, শিশুপুত্র, সাজানো সংসার সব কিছুর মায়া কাটাইয়া বিনোদিনী বিদায় হইয়া গেলেন। নৃপেশের বুকে এমন একটা ঘা লাগিল যে তিনি জগৎ সংসারে কোনো কিছুর দিকে কয়েকদিন তাকাতেই পারিলেন না। তাহার ছিল যন্ত্রপাতির কারবার। স্ত্রী মারা যাইবার পর মাসখানেক তিনি সেদিকে বিন্দুমাত্র মন দিতে পারিলেন না। ফলে যা ঘটিবার তাহা ঘটিল। বিস্তর ঋণের বোঝা তাহার স্কন্ধে চাপাইয়া কারবারটি ফেল হইয়া গেল। কিন্তু বুকে শোকের শেল যত কঠিন হইয়াই বাজুক, মানুষকে পেটের অন্নের সন্ধানে বাহির হইতেই হয়। যে একলা, তাহার তবু 2 দিন বসিয়া কাঁদিবার ছুটি আছে। যার ঘরে শিশু সন্তান বা আশ্রিত আছে, তাহার সে ছুটিও নাই। পত্নীর জন্য অশ্রুপাত করিবার ছুটি নৃপেশও পাইলেন না। খোকার মুখের দিকে চাহিয়া তাহাকে রোজগারের চেষ্টায় বাহির হইতে হইল। কলিকাতার বাজারে চাকরি যে কেমন সুলভ, তাহা চাকরির উমেদারদের বেশ ভালো করিয়াই জানা আছে। যাহা হোক, নৃপেশকে কদিন আগেই আপনার অনুগ্রহের বড় একটা পরিচয় দিয়া নিয়তি দেবী কিছু ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। সম্প্রতি তাহার আর ওই হতভাগ্যের প্রতি কৃপা দৃষ্টিপাত করিবার অবকাশ ছিল না। সুতরাং খুব ভালো না হইলেও কাজ চালানো গোছের চাকরি একটা নৃপেশের জুটিয়াই গেল। সমব্যবসায়ী এক সাহেবের নিকট সামান্য কমিশনে দালালির কাজ জুটাইয়া নৃপেশ পুরাতন বাড়ি ছাড়িয়া এক এঁদো গলিতে ছোট এক বাড়িতে আসিয়া উঠিলেন। মুশকিল হইল ঝি চাকর লইয়া। সামান্য আয়ে দুটিই রাখা চলে না, অথচ একজনের দ্বারা সব কাজ হওয়াও শক্ত। বিনোদিনী বাঁচিয়া থাকিতেই যখন 2 জন না হইলে চলিত না, তখন এখন যে চলিবে না তাহা বলাই বাহুল্য। কিন্তু আয়ের কথাও ভাবিতে হয়। নৃপেশ ঠিক করিলেন হরনাথকেই বিদায় দিবেন। 3 জনের রান্না আয়াই কোনো মতে চালাইয়া লইবে। না হয় খাওয়ার কিছু অসুবিধা হইবে, কিন্তু আয়াকে বিদায় দেওয়াই প্রথমত শক্ত। তাহাকে স্বদেশ, আত্মীয় স্বজন সব কিছু হইতে ছাড়াইয়া আনা হইয়াছে। দ্বিতীয়ত, খোকাকে সামলানো একেবারে অসম্ভব হইবে। তাহার মা তাহাকে চিরদিনের জন্য ছাড়িয়াছে, ইহার পর আম্মাও যদি ছাড়ে, তাহা হইলে খোকাকে বাঁচাইয়া রাখাই হইবে দায়। অতএব হরনাথই বিদায় হইল। অন্য এক বন্ধুর বাড়ি তাহার কাজ জুটাইয়া দিয়া নৃপেশ মিষ্ট কথায় বুঝাইয়া তাহাকে বিদায় দিলেন। আয়া খোকাকে কোলে করিয়াই রান্না করিতে চলিল। লঙ্কা এবং তেঁতুল প্রচুর পরিমাণে খরচ করিয়া
সে যে অপূর্ব সুখাদ্য প্রস্তুত করিল, তাহার একগ্রাস মুখে লইয়াই নৃপেশের দম আটকাইবার জোগাড় হইল। আয়া পাছে বুঝিতে পারিয়া মনে আঘাত পায়, এই ভয়ে তিনি কিছু না বলিয়া খাইবার চেষ্টা করিলেন। কিন্তু আয়ার বুদ্ধির অভাব কিছুমাত্র ছিল না। সে বুঝিতেই পারিল এবং তাহারই চোখে জল আসিল সবার আগে। পরদিন নৃপেশ গিয়া হরনাথকে ডাকিয়া আনিলেন। আয়া এবার জোর করিয়াই বিদায় হইয়া গেল। বাবুর 2 চাকর রাখিবার মতো অবস্থা নয়, তাহা সে ভালো করিয়াই জানিত। তাহার দ্বারা যখন সব কাজ চলিল না, তখন তাহার যাওয়াই ভালো। খোকাকে লুকাইয়া সে পলাইয়া গেল। নৃপেশ জিজ্ঞাসা করায় বলিল যে নিকটেই তাহার মুলুকওয়ালি এক স্ত্রীলোক আছে, সেখানে গিয়া সে প্রথমে উঠিবে, তাহার পর অন্য কাজ দেখিয়া লইবে। নৃপেশ মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। ঝাল তরকারি খাইয়াও দিন চলিত, কিন্তু খোকাকে সমস্ত দিন ঘাড়ে করিয়া তিনি কাজই বা কেমন করিয়া করিবেন, আহার নিদ্রাই বা কেমন করিয়া সম্পন্ন করিবেন, কিছুই ভাবিয়া পাইলেন না। খাওয়াটা সেদিন ভালোই হইল, কিন্তু ঘুম আর তাহার পর জমিল না। রাত 12টা অবধি নৃপেশের কাজ সারিতেই গেল। হরনাথ ততক্ষণ চিৎকার পরায়ণ খোকাকে ঘাড়ে করিয়া বারান্দাময় দৌড়িয়া বেড়াইল। রোজকার অভ্যাস মতো সকাল 6টার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়া নৃপেশ শুইতে গেলেন। চাকর আসিয়া খোকাকে তাহার পাশে শোয়াইয়া দিয়া হাঁপ ছাড়িয়া নিজে খাইতে শুইতে গেল। খোকা অনেকক্ষণ চেঁচামেচি করিয়া শ্রান্ত হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। কাজেই তাহার বাবার মনে একটা ক্ষীণ আশার উদয় হইল যে রাতটা হয়তো বা ভালোই ভালোই কাটিয়া যাইবে। কিন্তু খোকাবাবুর অ্যালার্ম বাজিয়া উঠিল সকাল হইবার ঢের আগেই। হরনাথ এবার একেবারেই পৃষ্ঠভঙ্গ দিল। তাহাকে বার কয়েক ডাকাডাকি করিয়া নৃপেশ দেখিলেন তাহার ঘুম আজ আর ভাঙিবে না। বিরক্ত চিত্তে নিজেই সারা রাত পুত্রকে বহন করিয়া বেড়াইলেন। মৃত পত্নীর মুখ স্মরণ করিয়া ছেলের গায়ে হাত তুলিতেও পারিলেন না। মনে মনে ভাবিলেন, এই রেটে চলিলে খোকাকে পিতৃহীন হইতেও বেশি দেরি হইবে না। আয়ার উপর বিরক্তিতে তাহার মন তিক্ত হইয়া উঠিল। এত বেশি আত্মসম্মানের ঘটনা দেখাইলেই কি চলিত না? তিনি তো তাকে যাইতে বলেন নাই। সেদিন আফিসে গিয়া অনেকের কাছেই নিজের দুঃখের কথা গল্প করিলেন। মনটা পড়িয়া রহিল বাড়িতে। ছেলেটা না জানি কি করিতেছে। হরনাথের উপর বিশ্বাস এবং ভক্তি তাহার অনেকটাই চটিয়া গিয়াছিল। নিজের অসুবিধা করিয়া সে যে খোকার তত্ত্বাবধান ভালো করিয়া করিবে তাহা ভাবিতে আর তাহার ভরসা হইল না। বন্ধুবান্ধব অনেকে সময়োচিত উপদেশ দিলেন, এরকম গৃহশূন্য হয়ে আর কতদিন থাকবে? বেশ বড়সড় দেখে একটি ঘরে আনো, ছেলেও দেখবে তোমাকেও দেখবে। ওসব ঝি চাকর দিয়ে কি আর ছেলে মানুষ হয়? নৃপেশ ঘৃণায় আর ক্ষোভে তাহাদের দিকে আর ভিড়িলেন না। বাড়িতে আসিয়া নৃপেশ হরনাথের কাছে খোকার অপকর্মের মস্ত বড় এক তালিকা পাইলেন। এ সমস্যার কি যে সমাধান কিছু ভাবিয়া পাইলেন না। হরনাথ খাইতে ডাকিলে রাত্রে খাইবেন না বলিয়া তাহাকে বিদায় দিলেন। শোবার ঘরে বসিয়া শুনিতে লাগিলেন খোকা আর্তনাদ করিতে করিতে খাওয়া শেষ করিতেছে। গেলাস বাটিতে লাথি মারিয়া চাকরকে আঁচড়াইয়া কামড়াইয়া সে যে আসর জমাইয়া তুলিয়াছে তাহা তিনি বুঝিতেই পারিলেন। নিজের কাজ শেষ করিতে বসিয়া নৃপেশ চাকরকে ডাকিয়া বলিলেন, খোকাকে শিগগির করে ঘুম পাড়িয়ে রেখে যা। হরনাথের আপত্তি ছিল না। খোকাকে ঘাড়ে করিয়া ছুটাছুটি করিয়া তাহাকে দোলাইয়া নাচাইয়া ভাঙা গলায় গান গাহিয়া সে কোনো রকমে তাহাকে ঘুম পাড়াইয়া দিল। নৃপেশ ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন রাত 9:30। নানা কারণে শরীর মন বড়ই শ্রান্ত ছিল। 12টা অবধি কাজ করিতে আর ইচ্ছা হইল না। ঘড়িতে অ্যালার্ম না দিয়াই ছেলের পাশে তিনি শুইয়া পড়িলেন। ভাবিলেন, 1-8 ঘণ্টা যাহাই হোক ঘুমাইয়া লওয়া যাক। খোকাবাবু কতক্ষণই বা নিষ্কৃতি দিবেন।
নৃপেশের ঘুম যখন ভাঙিল তখন রৌদ্রে চারিদিক ভরিয়া গিয়াছে। অবাক হইয়া ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন ৯টা বাজিতে ১৫ মিনিট। পাশের দিকে চাহিয়া দেখিলেন খোকার স্থান শূন্য। চিৎকার করিয়া চাকরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, খোকা কোথায়? হরনাথ হাঁড়ির মতো মুখ করিয়া আসিয়াছিল। মনিবের প্রশ্নে মুখের ভাব কিছু পরিবর্তন না করিয়াই বলিল, তার আম্মার সঙ্গে বেড়াতে গেছে। নৃপেশের নিজের কানকে বিশ্বাস করিতে ইচ্ছা হইল না। আবার জিজ্ঞাসা করিলেন, আম্মার সঙ্গে? সে কখন এলো? হরনাথ বলিল, সন্ধে রাত থেকে এসেই ওই ছোট ঘরটায় বসেছিল, আমি তখন দেখিনি। আপনারা ঘুমিয়ে যাবার পর যেই খোকা উঠে কাঁদতে শুরু করলো তখনই বেরিয়ে এলো। 5:30 অবধি খোকাকে নিয়ে বেরিয়েছে। তারপর এই আধ ঘন্টা খানিক আগে ঘুম থেকে উঠে তাকে নিয়ে বেড়াতে গেল। নৃপেশ হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। না খাইলেও তাহার তত আপত্তি ছিল না যত ছিল রাত্রিদিন পুত্রের চেঁচানি শোনায়। তাহা ছাড়া খোকার অযত্ন হইতেছিল অতিরিক্ত রকমের। আয়াকে বিদায় দিয়া খরচ কমানো তাহার চলিবে না, তাহা তিনি খুব ভালো করিয়াই বুঝিয়াছিলেন। হয় আয় বাড়াইতে হইবে, নয় খরচ অন্যদিকে কমাইতে হইবে। হরনাথ এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবুর মুখের ভাব দেখিয়া তাহার অভিপ্রায় বুঝিবার চেষ্টা করিতেছিল। নৃপেশ চুপ করিয়াই আছেন দেখিয়া বলিল, তাহলে আমাকেই জবাব দিন বাবু। নৃপেশ বলিল, রান্না করবে কে, তুই গেলে? হরনাথ উৎফুল্ল হইয়া জিজ্ঞাসা করিল, তবে কি আয়াই যাবে? নৃপেশ বলিলেন, খোকাকে দেখবে কে? হরনাথ বলিল, দুজনকে রাখবেন না বলেছিলেন যে? নৃপেশ বলিলেন, সে ভাবনা তোকে ভাবতে হবে না, তুই যা, নিজের কাজ করগে। হরনাথ অপ্রসন্ন মুখে চলিয়া গেল। ঠিক সেই সময় আয়া তাহার ক্ষুদ্র মনিবটিকে লইয়া বেড়াইয়া ফিরিল। নৃপেশকে দেখিয়া অতি সংক্ষেপে বলিল, সেলাম বাবু, বলিয়া খোকাকে লইয়া ভিতরে চলিল। নৃপেশ তাহাকে ডাকিয়া ফিরাইলেন। আয়া আন্দাজ করিল তলব দেওয়া লইয়া একটা আলোচনা হইবে সম্ভবত। সুতরাং নৃপেশ কিছু জিজ্ঞাসা করিবার আগেই সে বলিয়া গেল যে খোকাবাবুকে ছাড়িয়া সে যাইবে না। নিজের দেশ আত্মীয় স্বজন ছাড়িয়া সে আসিয়াছে এই ছেলের জন্য। এখন তাহাকে যাইতে বলিলে চলিবে কিরূপে? বাবুর টাকা পয়সা টানাটানি সে বুঝিতে পারে, তা না হয় এখন সে তলব না লইল। খোকাবাবু বড় হইয়া রোজগার করিতে শিখিলে সে সুদে আসলে সব আদায় করিয়া লইবে। তাহাকে খাইতে দিলে এবং বছরে 2 কাপড় দিলেই চলিবে। খোকার মা মারা যাইবার সময় খোকাকে তাহার কাছে দিয়া গিয়াছিলেন, কখনো তাহাকে ছাড়িয়া যাইতে বারণ করিয়াছিলেন। সুতরাং বাবু তাড়াইয়া দিলেও সে যাইবে না। ব্যাপারটা তখনকার মতো ওইখানেই চুকিয়া গেল। নৃপেশ একরকম নিশ্চিন্ত হইলেন। চাকর এবং আয়ার ঝগড়া ছাড়া আর কোনো গোলমাল সংসারে রহিল না। কিন্তু এ জিনিসটাও যে নিতান্ত তুচ্ছ নয় তাহা নৃপেশ কয়েকদিনের মধ্যেই বুঝিতে পারিলেন। হরনাথ পুরনো চাকর, আয়া স্ত্রীলোক, কাহার পক্ষে যে তিনি দাঁড়াইবেন কিছু স্থির করিতে পারিলেন না। কোনো রকমে ব্যাপারটাকে কেবলই মুলতুবি রাখিয়া চলিতে লাগিলেন। ফল কিছু ভালো হইল না। চেঁচামেচি করিয়া যেটা একেবারে চুকিয়া যাইত, ভস্মাচ্ছাদিত বহ্নির ন্যায় সেটা কেবল ভিতরে ভিতরে জ্বলিতে লাগিল। আয়া এবং চাকর পরস্পরের চিরশত্রু হইয়া দাঁড়াইল। সুবিধা পাইলেই দুজনেই যে খুব বড় রকম শোধ তুলিবে সে বিষয়ে কোনো সন্দেহ রহিল না। হঠাৎ অপ্রত্যাশিত দিক হইতে আর এক মস্ত বড় উৎপাত আসিয়া জুটিল। গলির মোড়ে একঘর সোনার বেনের বাসা। আর কিছু তাহাদের থাক বা নাই থাক, টাকা ছিল একরাশ। তাহাদের বাড়ির ছেলেমেয়েদের পোশাকে এবং খেলনায় কথাবার্তায় টাকার পরিচয় খুবই পাওয়া যাইত। একদিন সকালে উঠিয়া দেখা গেল
তাহাদের বাড়ির 1.5 বছরের এক খোকা মস্ত বড় এক ট্রাইসাইকেল চড়িয়া গলির এমোর হইতে ওমর পর্যন্ত চড়িয়া বেড়াইতেছে। তাহার ছোট ছোট পা দুখানার এখনও চাকা চালাইবার মতো দৈর্ঘ্য হয় নাই, কিন্তু বড় মানুষের ছেলে ট্রাইসাইকেল চড়ে এ ধারণাটা কোনো কারণে তাহার পিতা বা মাতার মাথায় ঢুকিয়া থাকিবে। সুতরাং ট্রাইসাইকেল আসিয়াছে এবং ছেলেকে তাহার উপর চড়াইয়া এক উড়ে বেহারা টানিয়া লইয়া বেড়াইতেছে। যাহা তক দেখা খোকা আয়ার কোল হইতে লাফাইয়া পড়িয়া দৌড় দিল। আয়া তাহাকে খপ করিয়া ধরিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিল, কিধার যাতা? খোকা হাত পা ছুড়িয়া চিৎকার করিয়া যাহা বলিতে লাগিল তাহার মর্ম এই যে সে আর আম্মার কোলে চড়িবে না, তাহারও একটা 3 চাকাওয়ালা গাড়ি চাই। উড়ে চাকরটা নিজের মনিবের আর্থিক সচ্ছলতায় এবং আম্মার মনিবের দীনতায় বিশেষ প্রীত হইয়া পান রস রঞ্জিত 2 পাটি দাঁত বাহির করিয়া হাসিয়া ফেলিল। আয়া তাহার ঊর্ধ্বতন 14 পুরুষকে মানবের পদবী হইতে খারিজ করিয়া চতুষ্পদ অদৃশ্য জীবের দলে ভর্তি করিয়া উচ্চকণ্ঠে গালি দিতে দিতে খোকাকে কোলে করিয়া ঘরে ফিরিয়া আসিল। হরনাথ তাহার চিৎকার শুনিয়া রান্নাঘর হইতে উঁকি মারিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? উত্তরে আয়া উড়িয়া জাতি সম্বন্ধে অনেক এমন কথা বলিয়া গেল যাহা তাহারা শুনিলে বিন্দুমাত্রও খুশি হইত না। খোকার চিৎকার তখন পর্যন্ত সমানভাবেই চলিতেছিল। এমন সময় নৃপেশ কোথা হইতে বেড়াইয়া ফিরিয়া হরনাথকে ডাক দিলেন, শিগগির করে ভাত বার, অফিসের বেলা হলো। খোকা এক ছুটে গিয়া বাপের জামার আস্তিন ধরিয়া টান দিল। নৃপেশ তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, কি খোকাবাবু? খোকা বলিল, বাবা আমায় একটা ট্রাইসাইকেল কিনে দেবে? নৃপেশের স্বভাবে পারিব না বা দিব না বলার ক্ষমতাই ছিল না। কিছু না ভাবিয়াই ছেলের কথার উত্তরে বলিলেন, দেব, এখন ছাড়, অফিস যাই, তা না হলে সাহেব মারবে। খোকার মনে তখন ট্রাইসাইকেলের প্রীতি আর সব জিনিস ছাপাইয়া উঠিয়াছে। কাজেই দেব এখন শুনিয়া সে কিছুমাত্র খুশি হইল না। জিজ্ঞাসা করিল, কখন ও বেলা দেবে? নৃপেশ তাহার হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য বলিলেন, কাল সকালে দেব, যাও এখন আম্মার কাছে। সুনির্দিষ্ট সময়ের একটা উল্লেখ করাতে খোকা খুশি হইয়া চলিয়া গেল। ট্রাইসাইকেলের কথা নৃপেশ বেশ নিশ্চিন্ত মনে ভুলিয়া গেলেন, কিন্তু খোকা ভুলিবার কোনো লক্ষণ দেখাইল না। সকালে উঠিয়া নৃপেশ দেখিলেন মহা গণ্ডগোল বাঁধিয়া গিয়াছে। খোকা মুখ ধুইবে না, দুধ খাইবে না, বেড়াইতে যাইবে না। বাবা তাহাকে সকালে ট্রাইসাইকেল দিবেন বলিয়াছেন, সে তাহারই অপেক্ষায় বসিয়াছে। নৃপেশের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। ট্রাইসাইকেল দিবার ক্ষমতা তাহার কোথায়? এই দিনহীনভাবে সংসার চালাইতেই তাহার প্রাণ বাহির হইয়া যাইতেছে। কেনই বা তিনি মূর্খের মতো ছেলেকে ও কথা বলিতে গেলেন? টাকা ধার পাইলেও না হয় কিনিয়া দিতেন, কিন্তু তাহার বন্ধুর দল বুদ্ধিমান জীব। টাকা ধার নিতে তাহারা সর্বদাই প্রস্তুত, কিন্তু ধার দেওয়াটাকে তাহারা প্রাণপণ শক্তিতে এড়াইয়া চলে। কিন্তু মাতৃহীন একমাত্র সন্তান, তাহাকে না থামাইলেও নয়। একটা ভুলকে আর একটা ভুল করিয়া তিনি চাপা দিলেন। বলিলেন, এখন যাও বাবা, খেলা করোগে, কালকে নিশ্চয় দেব। খোকার জেদ ভাঙিল, সে দুধ খাইয়া বেড়াইতে গেল। অফিসের কাজ সারিয়া নৃপেশ সারা বিকেলে চেষ্টা করিয়া বেড়াইলেন যদি কোথাও ধারে বা মাসে মাসে টাকা দেওয়ার করারে ট্রাইসাইকেল পাওয়া যায়। তাহাকে ধার দিতে কেহ রাজি নয়। টাকা ধার করিবার চেষ্টা করিলেন, কোথাও পাওয়া গেল না। সন্ধ্যাবেলায় অবসন্ন দেহমন লইয়া ফিরিয়া আসিয়া তিনি শুইয়া পড়িলেন। চাকর ডাকাডাকি করিয়া তাহাকে খাওয়াইতে পারিল না। পরদিন সকালে তাহার আর উঠিতে ইচ্ছা করিল না। ছেলের কাছে তিনি মুখ দেখাইবেন কেমন করিয়া? মাথা পর্যন্ত কাপড় মুড়ি দিয়া তিনি শুইয়াই রহিলেন।
কিন্তু খোকা অত সহজে ভুলিবার পাত্র নয়। সে আসিয়া তাহার মুখের কাপড় ধরিয়া টানাটানি শুরু করিল। বাবা, ও বাবা, শিগগির ওঠো, আমার গাড়ি নিয়ে আসবে না? নৃপেশের বুক ফাটিয়া যাইতেছিল। হায় রে, অক্ষম পিতৃস্নেহ! এতটুকু সাধ্য নাই যে ছেলের সামান্য একটা আবদার রক্ষা করিতে পারে। খোকাকে কি বলিবেন তিনি? খোকা টানাটানি করিয়া তাহার মুখের কাপড় খুলিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, আমার ট্রাইসাইকেল কোথায়? কখন যাবে সেটা আনতে? নৃপেশ মরিয়া হইয়া ছেলেকে ঠেলিয়া সরাইয়া দিলেন। বলিলেন, তুমি বড় বাঁদর হয়েছ, সারাক্ষণ কেবল বিরক্ত করো, যাও এখন। এতখানি রূঢ় ব্যবহার তাহার ক্ষুদ্র জীবনে সে কখনো কাহারও কাছে পায় নাই। মেঝের উপর উপুর হইয়া পড়িয়া সে কাঁদিয়া বাড়ি ফাটাইয়া ফেলিবার জোগাড় করিল। আয়া পাশের ঘরে বসিয়া খোকার জামায় বোতাম লাগাইতেছিল। কান্না শুনিয়া তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহাকে কোলে তুলিয়া লইল। বাবুকে বেশ নরম গরম কিছু শুনাইবে ভাবিয়া তাহার দিকে তাকাইয়া দেখিল তিনি খাটের উপর বসিয়া দুই হাতে মুখ ঢাকিয়া আছেন। আঙুলের ফাঁকে চোখের জল গড়াইয়া পড়িতেছে। খোকাকে এক টানে মেঝে হইতে কোলে উঠাইয়া আয়া বাহিরে চলিয়া আসিল। একেবারে 2 আনা লজেন্স কিনিয়া তাহার হাতে দিয়া খানিকক্ষণের মতো তাহাকে চুপ করাইল। তাহার পর বলিল, খোকা বাবু, তুম বদমাস হ্যায়, বাবা কো মারা? খোকা অবাক হইয়া বলিল, সে মোটেই বাবাকে মারে নাই, বরং বাবাই তাহাকে ঠেলিয়া সরাইয়া দিয়াছে। আয়া বলিল, বাবার কাছে খোকা যেন আর গাড়ি না চায়, তাহা হইলে খোকাকে সে খুব ভালো জিনিস দিবে। বাবার কাছে গাড়ি চাহিলে বাবা আবার কাঁদিবে। লক্ষ্মী ছেলেরা বাপকে কাঁদায় না। এত বড় ত্যাগ স্বীকার করা খোকার পক্ষে বড়ই কঠিন ছিল। কিন্তু বাবাকে কাঁদিতে দেখিয়া তাহারও শিশু মনে বিষম একটা ধাক্কা লাগিয়াছিল। ভয়ে বিস্ময়ে সে একরকম আড়ষ্ট হইয়া গিয়াছিল। কাজেই বিষণ্ণ দৃষ্টিতে আম্মার মুখের দিকে চাহিয়া সে স্বীকার করিয়া লইল যে সে আর বাবার কাছে ট্রাইসাইকেল চাহিবে না। বাড়ি ফিরিয়া আসিয়া আয়া দেখিল বাবু তখনও বাহির হন নাই, চাও খান নাই, সেই একই জায়গায় অভিভূতের মতো বসিয়া আছেন। সে আস্তে আস্তে খোকাকে কোল হইতে নামাইয়া দিল। খোকা বাবার কাছে গিয়া দাঁড়াইয়া তাহার পিঠে হাত দিয়া বলিল, বাবা, আমার ট্রাইসাইকেল চাই না, তুমি চা খাও। নৃপেশ তাড়াতাড়ি মুখ ফিরাইয়া পাশের ঘরে চলিয়া গেলেন। খোকা আয়ার দিকে চাহিয়া দেখিল তাহারও চোখে জল। আর সহ্য করিতে না পারিয়া সেও কাঁদিয়া ফেলিল। গাড়ির নামে সবাই মিলিয়া কেন যে কান্নাকাটি শুরু করিয়াছে বেচারা কিছুই বুঝিতে পারিল না। আয়া তাহাকে কোলে করিয়া অনেক কষ্টে শান্ত করিল। দুপুরে খাওয়া দাওয়ার পর খোকাকে ঘুম পাড়াইয়া আয়া বাহিরে যাইবার আয়োজন করিতে লাগিল। হরনাথের সঙ্গে সে পারতপক্ষে কথা বলিত না। আজ তাহাকে ডাকিয়া মিষ্ট কথায় বলিল যে বিশেষ দরকারে সে বাহিরে যাইতেছে। খোকা জাগিলে হরনাথ যেন তাহাকে দুধ খাওয়াইয়া দেয় এবং একটু দেখে, 4টার মধ্যেই সে ফিরিয়া আসিবে। হরনাথের আয়ার কাজ করিয়া দিবার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু ভদ্রতার খাতিরে রাজি না হইয়া পারিল না। খোকা যথাকালে জাগিয়া উঠিয়া আয়াকে না দেখিয়া মহা চিৎকার জুড়িয়া দিল। হরনাথ দুধ খাওয়াইতে গেলে তাহাকে লাথি মারিয়া হাত হইতে দুধ ফেলিয়া দিল। সৌভাগ্যক্রমে আয়া 1/2 ঘণ্টা খানিকের মধ্যেই আসিয়া উপস্থিত হইল। তাহা না হইলে খোকার এবং হরনাথের ভাগ্যে কি যে ঘটিত তাহা বলা শক্ত। আয়াকে দেখিয়া ক্রোধে অভিমানে আটখানা হইয়া খোকা যখন আবার চেঁচানি শুরু করিবার জোগাড় করিতেছে, তখন আয়া তাহাকে টপ করিয়া তুলিয়া শোবার ঘরের ভিতর লইয়া গেল। নূতন একটা ট্রাইসাইকেলের উপর তাহাকে বসাইয়া এধার ওধার টানিয়া লইয়া বেড়াইতে লাগিল। আনন্দ যেন খোকার চোখ মুখ দিয়া উপচিয়া পড়িতেছে। হরনাথ ছুটিয়া আসিয়া এই দৃশ্য দেখিয়া বিরক্তিতে গজগজ করিতে করিতে চলিয়া গেল।
হরনাথ বেতন লইয়া কাজ করে এবং আয়া কাজ করে বিনা মাহিনায়। ইহাতে হরনাথ নিজেকে একটু হীন মনে করিত। তাহার উপর মাদ্রাজিনী আজ আবার কোথা হইতে এক ট্রাইসাইকেল জোগাড় করিয়া আনিল। ইহাতে বাবুর নজরে সে যে চাকরের চেয়ে আরও ঢের ঊর্ধ্বে উঠিয়া যাইবে সে বিষয়ে হরনাথের সন্দেহ মাত্র রহিল না। কিন্তু মাগি এত টাকা পাইল কোথায়? নৃপেশ বাড়ি আসিতেই হরনাথ ছুটিয়া গিয়া তাহাকে খবরটা দিল। নৃপেশ অত্যন্ত আশ্চর্য হইয়া আয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, সে এত টাকা পাইল কোথায়? আয়া উত্তর দিল, খোকার মা মারা যাইবার সময় তাহার কাছে কিছু টাকা রাখিয়া গিয়াছিলেন, তাহাকে বলিয়া গিয়াছিলেন খুব বেশি প্রয়োজন হইলে খোকার জন্য উহা খরচ করিতে। কথাটা একেবারে অবিশ্বাস্য বলিয়া নৃপেশের মনে হইল না। হইতেও পারে, কিন্তু বিনোদিনীর প্রতি একটু অভিমানও তাহার মনের কোণে উঁকি মারিতে লাগিল। তিনি কি ছেলের পর? তাহার যাহা কিছু প্রয়োজন তিনিই দিতেন, তাহার জন্য টাকা রাখিয়া যাওয়ার কিছু দরকার ছিল কি? তাহাও বিশ্বাস করিয়া তাহার হাতে দিয়া যান নাই, অন্য মানুষের কাছে দিয়া গিয়াছেন। তিনি কি ছেলের টাকা চুরি করিয়া লইতেন? পরক্ষণেই লজ্জা আসিয়া অভিমানকে চাপা দিয়া দিল। বাস্তবিক অভিমান করিবার অধিকার তাহার কোথায়? ছেলের সব প্রয়োজন পূর্ণ করিবার যোগ্যতা তাহার আছে কই? সামান্য ব্যাপারেও তো নিজের অক্ষমতাই প্রকাশ পাইতেছে। বিনোদিনী তাহাকে ভালো করিয়া চিনিতেন বলিয়াই হয়তো এ ব্যবস্থা করিয়া গিয়াছেন। খোকার আহার নিদ্রা প্রায় ঘুচিয়া যাইবার জোগাড় হইল। সে ট্রাইসাইকেল হইতে নামিতেই চায় না। হরনাথ ট্রাইসাইকেল টানিয়া বেশি জোরে দৌড়িতে পারে বলিয়া আয়াকে ছাড়িয়া খোকা ক্রমাগত তাহারই খোঁজ করে। সকালে দেখা গেল আয়া উঠিবার আগেই তাহারা দুজন গাড়ি লইয়া গলিতে বাহির হইয়া পড়িয়াছে। মোড়ের বাড়ির উড়ে চাকর পর্যন্ত তাহাদের সোল্লাস চিৎকারে অবাক হইয়া দাঁড়াইয়া দেখিতেছে। আয়ার দুই চোখের দৃষ্টি হিংস্র হইয়া উঠিল। সে তাড়াতাড়ি নিচে নামিয়া গিয়া ডাকিল, খোকা বাবু, আও, দুধ পিয়েগা। খোকা সজোরে মাথা নাড়িয়া বলিল, নেই যায়গা, দুধ নেই পিয়েগা। হরনাথদা, আরেকটু জোরে। আয়া খপ করিয়া খোকাকে গাড়ি হইতে উঠাইয়া লইল। হরনাথকে লক্ষ্য করিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, যেসব চাকর মাহিনা লইতে ওস্তাদ, কাজ ফাঁকি দিবার ওস্তাদও তাহারাই। এখনও উনানে আগুন পড়ে নাই। বাবুর আফিসের ভাত কি শূন্য চুলায় সিদ্ধ হইবে? খোকাকে লইয়া খেলিতে তাহাকে ডাকিয়াছে কে? খোকাকে দেখিবার, তাহার কাজ করিবার লোকের অভাব এখনও হয় নাই। ট্রাইসাইকেল হইতে এমন হঠাৎ তুলিয়া লওয়ায় খোকা প্রাণপণে আপত্তি করিতে লাগিল। সে আয়াকে মারিয়া কামড়াইয়া চুল ছিঁড়িয়া অস্থির করিয়া তুলিল। আয়া তবু তাহাকে ছাড়িল না। উপরে আনিয়া রুটি, ডিম, দুধ সব খাওয়াইয়া তবে নিষ্কৃতি দিল। ছাড়া পাইবা মাত্র খোকা আবার এক দৌড়ে গিয়া হাজির হইল রান্নাঘরে। ডাকিয়া বলিল, এসো হরনাথদা, আবার ঘোর দৌড় করি। আয়াকে আড়ালে যতই গাল দিক এবং মনিবের কাছে তাহার নামে যতই নালিশ করুক, সামনাসামনি তাহার সঙ্গে যুদ্ধ ঘোষণা করিতে হরনাথের মোটেই ইচ্ছা ছিল না। সে বেশ জানিত বাগযুদ্ধে আয়ার সহিত আঁটিয়া উঠিবার তাহার বিন্দুমাত্র সম্ভাবনা নাই। 5 মিনিটেই তাহাকে পৃষ্ঠভঙ্গ দিতে হইবে এবং বাবুর কাছে নালিশ করিয়াও কোনো প্রতিকার হইবে না। সুতরাং খোকার আহ্বান সে অগ্রাহ্য করিয়াই গেল। 2 হাতে উনানে কয়লা ঠাসিতে ঠাসিতে কহিল, যাও দাদাবাবু তোমার আয়ার সঙ্গে, আমি গেলে আমাকে এখন গিলে খাবে। কাজ কি আমার পরের কাজে হাত দেবার? আমার নিজের কি কাজের কিছু অভাব? খোকা অগত্যা আম্মার কাছেই ফিরিয়া গেল, কিন্তু তাহাকে কোলে লইয়া আয়ার যেন বুক আর তেমন করিয়া ভরিয়া উঠিল না। খোকা আর সে খোকা নাই, যে নিজের মাকেও ছাড়িয়া আম্মার কাছে ঝাঁপাইয়া পড়িত, এ যেন সে নয়।
হরনাথের মতো বিষম লক্ষ্মী ছাড়াও ইহাকে ভাঙাইয়া লইতে পারে। খোকাকে নাওয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সবই সে করিয়া গেল, কিন্তু এই সব অভ্যস্ত কর্মের মধ্যেও ঠিক আগেকার সেই সুরটি যেন লাগিল না। কোনো রকমে দুপুরটা কাটাইয়া দিয়া বিকেলের দিকে সে খোকাকে লইয়া বেড়াইতে যাইবার জোগাড় করিতে লাগিল। কাপড় চোপড় পরিয়া নিচে নামিবা মাত্রই খোকা জেদ করিল সে ট্রাইসাইকেল চড়িবে। আয়া বিরক্ত হইয়া বলিল, দিনরাত কেবল ট্রাইসাইকেল চড়িতে চাহিলে সে গাড়ি লইয়া নদীতে ফেলিয়া দিবে। খোকা এত দুষ্টামি করিবে জানিলে সে মোটেই তাহার জন্য গাড়ি আনিয়া দিত না। খোকা হাত পা ছুঁড়িয়া কোনো রকমে তাহার কোল হইতে নামিয়া গেল। হামাগুড়ি দিয়া সিঁড়ি উঠিতে উঠিতে ডাকিল, হরনাথদা, নিচে এসো, আমি তোমার সঙ্গে খেলব। আম্মা দুষ্টু পাজি, তার কাছে আর যাব না। হরনাথ সিঁড়ির দরজার কাছে মাথা বাহির করিয়া বলিল, না খোকাবাবু, তোমার আম্মার কাছেই থাকো, এই নিয়ে আমি এখন খেই করতে পারবো না। তাহার শ্লেষ মিশ্রিত চিবানো কথার সুরে আয়ার আরও হাড় জ্বালা করিতে লাগিল, কিন্তু খোকা পাছে সিঁড়ি দিয়া পড়িয়া যায় সে ভয়ও ছিল। কাজেই উঠিয়া গিয়া সে আবার খোকাকে নামাইয়া আনিল। খোকার জেদ সে গাড়ি চড়িবেই। আয়ার নিজের গালে নিজে চড়াইতে ইচ্ছে হইতেছিল। কেন মরিতে সে ট্রাইসাইকেল আনিতে গিয়াছিল? মাঝ হইতে খোকাটা তাহার পর হইয়া গেল। তখনকার মতো অনেক লোভ দেখাইয়া সে খোকাকে ট্রাইসাইকেল ছাড়াইয়া বেড়াইতে লইয়া গেল। তাহারা ট্রামে চড়িয়া চিড়িয়াখানায় যাইবে, সেখানে খোকা বাঘ, ভালুক, হাতি কত কি দেখিবে ইত্যাদি। কিন্তু ঘণ্টাখানেক এধার ওধার ঘুরিয়া যখন সে ট্রামেও চড়িল না, চিড়িয়াখানাও গেল না, তখন খোকা আম্মার উপর আরও চটিয়া গেল। বাড়িতে আসিয়া বাপের কাছে নালিশ করিল, হরনাথের কাছে নালিশ করিল। আয়া খাওয়াইতে আসিলে তাহার হাতে বেশ জোরে কামড়াইয়া দিল। আয়া বিরক্ত হইয়া তাহার পিঠে ছোট একটা চর মারিয়া বলিল, বহুত পাজি হওয়া রে, একদম খুন নিকাল দিয়া। খোকা ভ্যাঁ করিয়া উঠিতেই হরনাথ ছুটিয়া আসিয়া তাহাকে কোলে তুলিয়া লইল। পিঠে হাত বুলাইয়া তাহাকে সান্ত্বনা দিতে দিতে বলিল, মায়ের চেয়ে যে ভালোবাসে তার নাম ডান। বাবুর সামনে তো সোহাগের শেষ নেই, এদিকে পিছনে ফিরলেই ছেলের পিঠে ঠ্যাঙা পড়ে। কেই বা বলতে যাবে, ওরা হলো গিয়ে কত পেয়ারের চাকর। আয়া বাংলা ভালো না বুঝিলেও হরনাথের কথার গতিটা যে কোন দিকে তাহা বুঝিতেই পারিল। অন্য সময় হইলে প্রলয়কাণ্ড বাঁধিয়া যাইত। হরনাথকে জ্যান্ত গিলিয়া খাইবার জোগাড়ই সে করিত বোধ হয়। কিন্তু খোকার বিশ্বাসঘাতকতায় তাহার মন বড় ভাঙিয়া গিয়াছিল। সে চুপ করিয়াই রহিল, কেবল চোখ দুইটা তাহার হৃত শাবক ব্যাঘ্রীর মতো ভীষণ হইয়া উঠিল। পরদিন সকালে উঠিয়া ট্রাইসাইকেলটা আর দেখা গেল না। মহা কোলাহল পড়িয়া গেল। খোকা কাঁদিয়া আকাশ ফাটাইতে লাগিল। নৃপেশ হরনাথকে রাত দিন সদর দরজা খুলিয়া রাখার জন্য তিরস্কার করিতে লাগিলেন। হরনাথ বাবুর কথার উত্তরে লম্বা বক্তৃতা করিয়া চলিল। বাড়িতেই যে চোর থাকিতে পারে সে ইঙ্গিত করিতেও ছাড়িল না। চুপ করিয়া রহিল কেবল আয়া। ঘণ্টাখানেক বকাবকির পর বাড়িটা একটু শান্ত হইল। হরনাথ বাজারে গেল। নৃপেশ কাগজপত্র লইয়া কাজ করিতে বসিলেন। খোকা একটি বাটি দুধের আধটা খাইয়া আধটা ফেলিয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িল। আয়ার কোনো কাজে সেদিন মন লাগিতেছিল না। সে বারান্দায় চুপচাপ বসিয়া রহিল। হঠাৎ হরনাথ ভীষণ উত্তেজিতভাবে ছুটিয়া আসিয়া ঘরে ঢুকিয়া সোজা নৃপেশের কাছে গিয়া বলিল, বাবু, গাড়ির তো খোঁজ মিলেছে? আয়া নড়িয়া চড়িয়া সোজা হইয়া বসিল। নৃপেশ জিজ্ঞাসা করিলেন, কোথায় খোঁজ মিলল? হরনাথ বলিল,
বড় রাস্তার ওই কোণটাতে এক মাদ্রাজির সাইকেল মেরামতের দোকান আছে না, সেখানে ভোরবেলা গিয়ে আয়া গাড়িখানা রেখে এসেছে, বিক্রি করতেও বলে দিয়েছে। নৃপেশ আকাশ হইতে পড়িলেন। তাহার যেন নিজের কানকে বিশ্বাস করিতে ইচ্ছা হইতেছিল না। আয়া এমন কাজ করিবে? সে আধটা পয়সার জিনিস কোনোদিন সরায় নাই। যতদিন মাহিনা পাইয়াছে বেশিরভাগ টাকা খরচ করিয়াছে খোকার পিছনে। এখন তো মাহিনা লয়ই না, তবু মাতার অধিক যত্নে খোকাকে সে পালন করিতেছে। সে কেন এমন কাজ করিতে গেল? অথচ হরনাথ যে মিথ্যা কথা বলিতেছে তাহাও মনে হয় না। আয়ার বাগ্মিতার খ্যাতি যেরূপ তাহাতে ভালো করিয়া না জানিয়া তাহার নামে চৌর্যের অপবাদ দিবে এত বড় সাহসী পুরুষ এ পর্যন্ত নৃপেশ দেখেন নাই। কি যে তাহার করা উচিত কিছুই ভাবিয়া পাইলেন না। হরনাথকে জিজ্ঞাসা করিলেন, ঠিক জানিস না বাজে কথা বলছিস? হরনাথ বলিল, এত বড় কথা ঠিক না জেনে বলবো বাবু? এত বড় বুকের পাটা আমার নেই। ওর সঙ্গে আমার শত্রুতাও নেই কিছু, এতকাল এক বাড়িতে কাজ করছি। নৃপেশ আয়াকে ডাকিয়া পাঠাইলেন। সে ধীরে ধীরে আসিয়া ঘরের ভিতর দাঁড়াইল। নৃপেশ জিজ্ঞাসা করিলেন, সে ট্রাইসাইকেল লইয়াছে কিনা? আয়া স্বীকার করিল সে লইয়াছে। নৃপেশ আরও বিপদে পড়িলেন। ইহাকে লইয়া কি করা যায়? পুলিশে দেওয়ার কথা তো মনেও করা যায় না। সে যতদিন বিনা মাহিনার কাজ করিয়াছে তাহাতে একটা ছাড়িয়া 4টা সাইকেল কেনা চলে। হয়তো কোনো অভাবে পড়িয়াই করিয়াছে। নৃপেশ তো তাহাকে কিছুই দিতে পারেন নাই। সে যে চুরি করিতে বাধ্য হইয়াছে এ তো তাহারই লজ্জা। আয়াকে ছাড়ানোর ইচ্ছাও তাহার মোটেই হইল না। খোকার তাহা হইলে হইবে কি? কিন্তু ইহাকে কিছু একেবারে না বলিলে অন্য চাকর বাকরে আশকারা পাইয়া যাইবে। আয়াকে কোনোদিন কেহ বকে নাই। সে যে মাহিনা করা ঝি তাহা সকলেই অনেক কাল ভুলিয়া গিয়াছিল। আত্মীয়ার মতোই সে বাড়িতে ছিল। কি বলিয়া যে তাহাকে বকা যায় তাহাও নৃপেশ চট করিয়া ভাবিয়া পাইলেন না। অনেক ভাবিয়া চিন্তিয়া বলিলেন, ऐसा और मत करो, रुपया को काम होने से हमको बोलो। আয়াকে কি বলা হয় তাহা শুনিবার আশায় হরনাথ এতক্ষণ বাজারের টুকরি হাতে দাঁড়াইয়াছিল। বাবুর বকুনি শুনিয়া তাহারও হাড় জ্বলিয়া গেল। ইহার চেয়ে মাগিকে 10 টাকা বকশিস ধরিয়া দিলেই হইত। বড় চমৎকার কাজ করিয়াছে কিনা। গজগজ করিতে করিতে সে রান্নাঘরে চলিয়া গেল। হরনাথ বাহির হইয়া যাইতেই আয়া বলিল, हम काम नहीं करेगा बाबू, हम जाता, गाड़ी भेज देगा। হতভম্ব নৃপেশকে কথা বলিবার অবকাশ মাত্র না দিয়া তাহার স্নেহের দুলাল খোকার দিকে একবারও না তাকাইয়া সে বাহির হইয়া চলিয়া গেল। বাবুর আদেশে হরনাথ যখন বকবক করিতে করিতে তাহাকে ফিরাইবার জন্য নামিল তখন আর গলির মধ্যে তাহাকে দেখা গেল না। মনিবে ভৃত্যে মিলিয়া কোনো রকমে খোকাকে সামলাইয়া রাখিল। নৃপেশ সেদিনকার মতো আফিসে যাওয়ার আশা ছাড়িয়াই দিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ ট্রাইসাইকেলটার পুনরাবির্ভাব হওয়ায় তাহার ছুটি মিলিয়া গেল। একটা 19-20 বৎসরের মাদ্রাজি ছোকরা সেটা ঘাড়ে করিয়া আসিয়া রাখিয়া গেল। তাহার কাছে বিশেষ কিছু খবর মিলল না। সে কেবল বলিল, এই বাড়িতে যে আম্মা কাজ করিত সে গাড়িটা তাহাদের দোকানে রাখিয়া আসিয়াছিল, আজ আবার এই বাড়িতে পৌঁছাইয়া দিতে বলিয়া গিয়াছে। আয়া কোথায় গিয়াছে সে কিছুই জানে না। তাহার সঙ্গে ইহার বিশেষ আলাপ পরিচয় নাই। যাইতে আসিতে পথে 2-4 বার কথা বলিয়াছে মাত্র। দিন কাটিয়া চলিল একটার পর একটা। খোকাকে লইয়া তাহার বাবার কষ্টের সীমা ছিল না, তবু দিন কাটিয়াই চলিল। আয়ার কোনো খোঁজ পাওয়া গেল না। হরনাথ একলা সব দিক সামলাইতে পারে না, কাজেই একটা ঠিকা ঝিও আসিয়া জুটিল। ফলে কাজের সুবিধা হোক বা না হোক কলহ কিচকিচিতে বাড়ি মুখর হইয়া উঠিল।
দিন 20-25 এমনি করিয়া পার হইয়া গেল। সকালবেলা ছেলেকে কোলে বসাইয়া নৃপেশ কাজ করিবার ব্যর্থ চেষ্টা করিতেছিলেন। হরনাথ আসিয়া খবর দিল, একজন লোক বাহিরে বাবুকে ডাকিতেছে। নৃপেশ তাহাকে ভিতরে ডাকিয়া আনিতে বলিলেন। হরনাথের পিছন পিছন একটা চীনা আসিয়া ঢুকিল। নৃপেশ অত্যন্ত অবাক হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। এই জাতীয় জীবের সঙ্গে তাহার কোনোই কারবার ছিল না। হঠাৎ কী কারণে এ ব্যক্তি তাহার কাছে উপস্থিত হইল, তিনি কিছু ভাবিয়াই পাইলেন না। জিজ্ঞাসা করায় সে ভাঙা ভাঙা ইংরাজিতে বলিল যে নিকটেই তাহার এক জিনিস বন্ধক লইয়া টাকা ধার দেওয়ার দোকান আছে। এই বাড়ির ঠিকানা দিয়া একটি মাদ্রাজি স্ত্রীলোক তাহার কাছে গলার কণ্ঠি বাঁধা দিয়া টাকা লইয়াছিল, কিন্তু চীনাকে হঠাৎ দেশে যাইতে হইতেছে, তাই সে সকলকে খবর দিতেছে। দিন 20 ভিতর টাকা দিলে সে জিনিস ফেরত দিয়া যাইবে, না হইলে বাধ্য হইয়া তাহাকে বন্ধকি মাল বিক্রি করিয়া চলিয়া যাইতে হইবে। সুদ সে চায় না, কেবল যে টাকাটা দিয়াছিল সেটা পাইলেই হইবে। নৃপেশ জিজ্ঞাসা করিলেন, কোন তারিখে স্ত্রীলোকটি টাকা ধার লইয়াছে? চীনা যে তারিখ বলিল তাহাতে সবই তিনি বুঝিলেন। ট্রাইসাইকেল কেনার রহস্য এতদিনে পরিষ্কার হইয়া গেল। খোকার মৃতা জননী নয়, জীবিতা মাতৃস্বরূপিণী আপনার শেষ সম্বলটুকু দিয়া তাহার আবদার রক্ষা করিয়াছিল। এই সোনার কণ্ঠিটির সঙ্গে তাহার পরিচয় ছিল। বিনোদিনী বাঁচিয়া থাকিতে আয়া শখ করিয়া অনেক দিন উহা তাহার শুভ্র কণ্ঠে পড়াইয়া দিত। খোকার বউকে জিনিসটি উপহার দিবে বলিয়া নাকি সে ঠিক করিয়াছিল। স্ত্রীলোকটি আর এখানে কাজ করে না বলিয়া তিনি চীনাটাকে বিদায় করিয়া দিলেন। দিন আবার কাটিল, কিন্তু ঘরের ভিতরে নিরানন্দ ক্রমে যেন জমাট বাঁধিয়া পাষাণ ভারের মতো হইয়া উঠিল। এ গৃহের স্নেহের নির্ঝর চিরদিনের মতো শুকাইয়া গিয়াছিল। লক্ষ্মী স্বরূপিণী বিনোদিনীকে বিধাতা সরাইয়া লইয়াছিলেন। আরেকটি মানুষ, বাহিরটা যাহার কুৎসিত ছিল কিন্তু ভিতরটা প্রেমের জ্যোতিতে উজ্জ্বল, তাহাকে নিয়তি নিজের রহস্যময় অঞ্চলের আড়ালে কোথায় লুকাইয়া ফেলিল, নৃপেশ কোনো দিন জানিতে পারিলেন না। এতক্ষণ শুনলেন সীতা দেবীর লেখা গল্প আম্মা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।